অভয়া কাণ্ড বিরলের থেকেও বিরলতম নয়। নিম্ন আদালতের রায়ের পর অনেকেই এই কথাটা মানতে পারেননি। এবারে হাইকোর্টে কেন এই অপরাধ বিরলের থেকেও বিরলতম সেই কথাই তুলে ধরল সিবিআই। এদিকে অভয়ার ধর্ষণ এবং খুন নিয়ে যেসব প্রশ্ন আজও অধরা, সেসব প্রশ্নের উত্তর কি উচ্চ আদালতে মিলবে? আশা ছাড়ছে না আমজনতা। সঞ্জয়ের ফাঁসি চাইছে সিবিআইও। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে সিবিআই ও রাজ্য। এর আগে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন অভয়ার ধর্ষণ ও খুন বিরলের থেকেও বিরলতম, সেই তথ্যই এবার হাইকোর্টে তুলে ধরল সিবিআই। সিবিআই এর আবেদনে উল্লেখ করা হয়েছে, অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে ভারতের আইন ব্যবস্থাকে, গোটা দেশের চিকিৎসকদের আতঙ্কিত করেছে, দেশ সম্পর্কে নেতিবাচক ধারণাও তৈরি করেছে। তাই এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। সঞ্জয় কলকাতা পুলিশের সদস্য, একজন সিভিক ভলেন্টিয়ার, যার দায়িত্ব ছিল রোগী ও পরিবারের মধ্যে সংযোগ স্থাপনের। তাই কোনো সহানুভূতি নয়, অপরাধের মৃত্যুদণ্ডই প্রাপ্য। এই অপরাধ বর্বরতা ও নৃশংসতাকে প্রমাণ করে। এরপরেও এই অপরাধ বিরলের মধ্যেও বিরলতম হিসেবে গণ্য না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে। নিম্ন আদালতের রায়ে যেমন অসন্তোষ রয়েছে, তেমনি মানুষ ক্ষুব্ধ বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি নিয়েও। গোড়ার ঘটনা থেকে যেসব প্রশ্নের উত্তর এখনো অধরা, দ্রুত সেসব প্রশ্নের উত্তর চায় জনতা। এই পশ্চিমবঙ্গের আপামর বাঙালি প্রতিটি বাড়ির মা চাইছে যে কঠোরতম শাস্তি এই বিরলতম ঘটনার জন্য। পরবর্তী পর্যায়ে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেন স্মরণে রাখে এবং এই বৃহত্তর ষড়যন্ত্রকে উন্মোচন করতেই হবে, যেটা তদন্তকারী সংস্থার প্রাথমিক কাজ। সেদিক থেকে অভয় বাবা মার এই দাবি যুক্তিসঙ্গত। এদিকে নিম্ন আদালতের রায়ে অখুশি সঞ্জয়ও আবেদন করতে চলেছে হাইকোর্টে। শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো বহু রহস্য থেকে পর্দা সরেনি। উচ্চ আদালতে সেসব প্রশ্নের উত্তর মিলবে কি? আপাতত সেই অপেক্ষাই করছে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। জিলিপির প্যাচের মতো পেঁচিয়ে যাচ্ছে সাইফের উপর হামলার রহস্য। ফ্যানেদের মনে একের পর এক প্রশ্ন, অথচ রহস্যজনকভাবেই মুখে যেন লিউকোপ্লাস্ট পতৌদি পরিবারের। আদৌ কি সাইফের উপর হামলা হয়েছিল? এবারে সেই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে। হাঁটছেন একেবারে নবাবের মতোই। সাইফকে দেখে মনে হচ্ছে যেন জিম থেকে ফিরছেন। মনে হচ্ছে ছোট নবাব কোনো স্পা থেকে আসছেন। তবে তেমনটা ভাবলে একেবারে ভুল, কারণ সাইফ ওই সময় ফিরছিলেন লীলাবতী হাসপাতাল থেকে। তবে শরীরে ভাষা দেখলে যে কেউ ঘোল খেয়ে যাবেন বই কি। অত বড় সার্জারির পর না ধরা পড়ল কোনো ক্লান্তি, আর না কোনো কষ্টের বহিঃপ্রকাশ। যেন বুধবার রাতে কিছুই হয়নি, একেবারে অল ইজ ওয়েল। বুধবার এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা নেতা। मेरे मन में कुछ सवाल उठा कि क्या सैफ फिजिकली इतने फिट है, उसकी वजह से रिकवर किए इतना फास्ट? वो जिम जाते हैं, इसकी वजह से रिकवर किए फास्ट, या कोई और कारण है? अब बताया जाना चाहिए कि जो हमला था वो कितना घातक था। এবার একই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে। পুনের একটি জনসভায় মন্ত্রী বলেন, বাংলাদেশিরা মুম্বাইয়ে কি করছে দেখুন, সাইফের ঘরে ঢুকে পড়ছে। হয়তো সাইফকে নিয়ে যেতে এসেছিলেন, হাসপাতাল থেকে সাইফকে বেরিয়ে আসতে দেখেছি। সন্দেহ হচ্ছে আদৌ কি হামলা হয়েছে সাইফ আলী খানের ওপর, নাকি সাইফ একটা অভিনয় করছিলেন। রহস্য আরো বাড়াচ্ছে পতৌদি পরিবার। এত প্রশ্নের মুখেও স্পিকটি নট সাইফ করিনা। ওই দিন ঠিক কি হয়েছিল? কিভাবে রক্তাক্ত হলেন ছোটে নবাব? লীলাবতী হাসপাতালই বা কেন চুপ করে রয়েছে? সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো জবাব মিলছে না। রিপাবলিক বাংলা। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় বাংলাদেশ যোগ, নথি ছাড়াই ভারতে থাকছিল অভিযুক্ত শরীফুল। বাংলাদেশ থেকেই মেনে নিলেন অভিযুক্তের বাবা মোহাম্মদ রুহুল আমিন। ধৃতের বাবা বিএনপি কর্মী। বিএনপি জামাতি যোগেই কি লুকিয়ে রয়েছে রহস্য? ছেলে আক্রমণ করেছে অস্বীকার বাবা। সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি তার ছেলে নয়, দাবি শরীফুলের বাবার।
এবং এই বিষয় নিয়ে অভিযুক্তের বাবার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। ঠিক কি জানিয়েছেন তিনি, শোনাই আপনাদের। হ্যালো, নমস্কার। বলছি শরীফুল আপনারই ছেলে তো? শরীফুল যে ভারতে রয়েছে সে আপনার ছেলে তাই তো? আপনার ছেলে, আচ্ছা। ধরে ও বাংলাদেশের বাইরে ভারতে রয়েছে কতদিন হলো, কত বছর? 2024 সালের মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গেছে। 2024। আপনার ছেলেকে কি ফাঁসানো হচ্ছে নাকি যে ছবি দেখা যাচ্ছে এটা আপনার ছেলের, মানে যে সৈফ আলী খানের বাড়িতে ধরা পড়েছে, আপনি ছবি নিশ্চয়ই দেখেছেন, তো পুলিশ তো ধরেছে, তো এটা আপনার ছেলেই ধরা পড়েছে নাকি মানে কি মনে করছেন, এটা কি ফাঁসানো হচ্ছে আপনার ছেলেকে না ও সত্যিই ধরা পড়েছে? ওই যেটা আমরা ভিডিওতে দেখেছি, হ্যাঁ, সেইটা ভিডিওতে যে ছেলে দেখেছি সেই ছেলে এবং আমার ছেলে একই ছেলে নয়। কারণ আমার ছেলের চুল ছোট আর ওই ছেলের চুল অনেক বড়, কপালে চোখ পর্যন্ত। আমার ছেলের চোখের পরে একটা কাটা দাগ আছে অনেক। আপনি বলছেন আপনার ছেলেকে ভিডিওতে দেখা যায়নি, ওটা অন্য কেউ? তো আপনার ছেলেকে ধরা পড়েছে আপনি জানেন তো? আপনার ছেলে, তার মানে আপনি বলছেন আপনার ছেলে কিছু করেনি তাও ধরেছে, এটা আপনি বলছেন তাই তো? সাইফ আলী খানের বাসায় কখনো যায়নি এবং তার সাথে কোনো পরিষেবা সেরকম ধরনের কোনো কিছু ছিল না। এবং সেটা আমরা তো জানি যে সে একটা বারে কাজ করত এবং এবং সেখানে থাকতো, তার তো বৈধ কোনো কাগজপত্র নেই, সেই কারণে সে বাহিরে ঘোরাফেরাও করতে পারতো না। আপনার ছেলেকে পুলিশ কি ফাঁসাচ্ছে, আপনার কি মনে হয়? এখন সে, আমার তো মনে হয় তাই, কারণ আমার ছেলের সাথে তার মিল নেই। বাংলাদেশ থেকে ভারতে আপনার ছেলে কবে আর কিভাবে এলো? কেউ কি সাহায্য করলো না নিজের থেকে এসেছে? নিজে বাড়ি থেকে চলে গেছে 2024 সালে মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ। না, বাড়ি থেকে তো কাজের সন্ধানে কি করবে, এদিকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক খুব সমস্যা এবং আমরা খুব হয়রানির মধ্যে আছি যে আমাদের দেশের সরকার পালিয়ে গেছে অপকর্ম করে, যে এত অত্যাচার। আমি এবং আমার এই দেশের মানুষ যদি রাজনীতি করি বিএনপি, আমাদের বহু হয়রানি করেছে, যে কারণে দেশে থাকা যায় না। এই পিঠায় হয়তো কারোর সাথে কথা হয়ে সে ভারতে চলে গেছে। আপনি বিএনপি করেন? আপনি বিএনপি করেন? হ্যাঁ, আপনি বিএনপি করেন, তা আপনার বিএনপি করা সত্ত্বেও আপনাদের উপর অত্যাচার চলছে বলছেন? এখন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন করলো তখন, আর সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো জুলাই মাসে এখান থেকে চলে গেছে। ভারতে যখন এলো আপনার ছেলে, আপনি বলছেন কিভাবে এসেছে আপনি বলতে পারছেন না, কিন্তু ভারতে আসার পর আপনার সঙ্গে যোগাযোগ করেছে যে আমি এখন ভারতে রয়েছি, আমি এখন এই কাজ করছি, এইটা আপনাকে ফোন করে বলেছে? বহুবার বললো যে আমি কাজ করতেছি, প্রথম 1 মাস না 1.5 মাস ওই দৌলতপুরে পড়েছে, কোথায় কাজ করে সে তো কিছু জেনে না। সে তখন আর কি কাজের সন্ধানে কোথায় কাজ পাবে, কি পাবে, সেই জন্য 1 মাস খাবে, সেই টাকা আমরা আবার বাড়ি থেকে টাকা পাঠিয়েছিলাম, সেই টাকা দিয়ে খাইতে, পরবর্তীতে কাজ পেয়েছে, সে কাজ পাইতো, কাজ পেয়ে কাজ করতে এবং সে মাসের 10 তারিখ 12 তারিখ 15 তারিখের মধ্যে মাইনে পেত এবং সেই মাইনে আবার আমাদের কাছে কিন্তু পাঠিয়ে দিত। কিন্তু আপনারা টাকাটা পাঠালেন কি করে, কাকে পাঠালেন? আপনি এখানে ওর তো কোনো নথিপত্র বৈধ কিছুই ছিল না বলছেন, তাহলে টাকাটা কাকে পাঠাতেন, কিভাবে পাঠাতেন? ওখানে কিভাবে টাকা পাঠানো যায়, এখান থেকে পাঠাইলে আবার ওখানে কি নাম্বার আছে, কিভাবে পাঠানোর মাধ্যম আছে, মানুষে তো অনেকে এরকম পাঠায় টাকা, মানে কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে টাকা পাঠাতেন তাই তো? হ্যাঁ, এজেন্টের মাধ্যমে কোথায় যে ব্যাংক বলে নাকি আছে, আবার ওখান থেকে আবার তাদের এক লোক আবার বাংলাদেশে আছে, এখান থেকে ওখানে আপনার ছেলেকে যদি মিথ্যে ফাঁসানো হয় আপনি যেটা বলছেন, তাহলে 1 নম্বর আপনার যারা ফাঁসাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত বলে আপনার মনে হয়, আর 2 নম্বর আপনার ছেলে যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে এসে থাকে তাহলে তো সেটাও বেআইনি কাজ, তাই নয় কি? যদি কেউ বেআইনি ফাঁস করে তার সে তো ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে অনেকে এইভাবে বৈধ নথিপত্র ছাড়া এপারে চলে আসে, ভারতে এসে থাকে, কাজ করে, তারপর এরকম কোনো সিচুয়েশন হলে তারা ফেঁসে যায়।
আপনার মনে হয় না যে বাংলাদেশি যারা ভারতে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে এইভাবে ভারতে না এসে বৈধ নথিপত্র নিয়ে আসা উচিত? কিন্তু ভারতে বিনা ডকুমেন্ট ছাড়া অসংখ্য বাংলাদেশি লোক আছে। হ্যাঁ। বর্তমান যে গভর্নমেন্ট যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেছে, তার নেতা করে অসংখ্য নেতা কর্মী ভারতে ঢুকে গেছে, তাদের বৈধ কাগজপত্র নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।